মাননীয় সভাপতি, উপস্থিত বন্ধুগণ, সলিল চৌধুরীর নাম এখানে সবাই জানেন, কিন্তু সলিল চৌধুরীর সমস্ত কাজ আমরা সবাই জানি না। সলিল চৌধুরী বেশি পরিচিত মানুষের কাছে তার গানের জন্য। তিনি গান লিখেছেন, গানে সুর দিয়েছেন, গান গেয়েছেন। তিনি গণসঙ্গীত রচনা করেছেন, গেয়েছেন, ফিল্মে গান গেয়েছেন, গান সুর করেছেন, বিভিন্ন ভাষার গান রচনা করেছেন, সুর দিয়েছেন, তার বিভিন্ন ফিল্মে ব্যবহৃত হয়েছে। নানান দিক থেকে তাকে চেনেন, তার লেখা, তার গল্প, তার কবিতা তা দিয়েও চেনেন। কিন্তু সব মিলিয়ে কেমন করে সলিল চৌধুরী অনন্য হয়ে উঠলেন, জন্মের 100 বছরের মাথায় তাকে স্মরণ করাটা কেন জরুরি হয়ে উঠেছে সেটা বুঝতে আমাদের সাহায্য করেছে এই আজকের সময়। কিছুদিন আগে আপনারা জানেন 5ই আগস্ট কলকাতায় আরজি করে একজন চিকিৎসক পড়ুয়া নৃশংস বর্বরতায় ধর্ষিতা এবং খুন হন, অথবা খুন হয়ে ধর্ষিতা হন, জানি না। সেই ঘটনাটার মধ্যে দিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছিল গোটা রাজ্যে, বলা যায় দেশে বা দেশের বাইরেও। অভূতপূর্ব আলোড়ন। দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ আওয়াজ তুলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, ন্যায় বিচার চাই। এই দাবি যখন উঠেছে, বিচার চাই, এই বিচারের দাবি, ন্যায়ের দাবি, এই দাবি যখন উচ্চারিত হয় তখন মানুষের মধ্যে যে ভাষা তৈরি হয়, যে আবেগ তৈরি হয়, তাকে রূপ দেবার জন্য মানুষ তার আবেগকে প্রকাশ করবার জন্য যে গান বেছে নেন, আমরা দেখেছি এই আন্দোলনে। সেই গান ছিল সলিল চৌধুরীর গান। এই গান আমরা কেউ বাইরে থেকে কেউ বলে দিইনি বা ঠিক করে দেননি কেউ যে এই গানটা এখানে গাওয়া দরকার, গাইতে হবে, কেউ বলে দেননি। যারা আন্দোলনে মিলিত হয়েছেন, বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, যখনই তারা দাবি করলেন আমরা বিচার চাই, আমরা ন্যায় চাই, তখন তাদের কাছে সেই গানটাই সামনে চলে এলো। ঘুরে ফিরে যে গানগুলো চলে এলো সব হলো সলিল চৌধুরীর গান। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি এখানে থেমো না, অধিকার কে কাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। এ তো সলিল চৌধুরীর কথা, সলিল চৌধুরীর সুর। মানুষ বেছে নিলেন কেন? বেছে নিলেন মানে এই গানের মধ্যে, এই সুরের মধ্যে যে আবেদনটা আছে, সেই আবেদনটা আজকের সময়ের দাবি পূরণ করতে পারছে। তাহলে আজকের সময় 100 বছরের আমরা সলিল যে প্রাসঙ্গিক, ভীষণভাবে প্রাসঙ্গিক, এটা বোধহয় আমাদের আলোচনা করে বলে বোঝানোর দরকার নেই। কিন্তু সলিল চৌধুরী এই গান রচনা করলেন কেন, কেমন করে রচনা করলেন? এই রচনার পেছনেও তার গল্প আছে, ঘটনা আছে। এমনি এমনি সলিল চৌধুরী হয় না। তিনি জন্মেছেন কোথায়, বড় হয়েছেন কোথায়, মিশেছেন কোথায়, মাটির সঙ্গে, শ্রমিকের সঙ্গে, কৃষকের সঙ্গে, সেখান তার সঙ্গে থেকেছেন, রসদ সংগ্রহ করেছেন এবং তাকে সঙ্গীতে, তার রচনায়, তার সৃষ্টি শিল্পকর্মে তাকে রূপদান করেছেন অসামান্য দক্ষতায়। যে সময়টাও বিশেষ গুরুত্বপূর্ণ। গোটা দেশ তখন স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। সংগ্রামের বিভিন্ন ধারা, নানান ধারাগুলো, অনেক অনেক রকমের ধারা, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, জমিদারদের আন্দোলন, পরাজিত জমিদারদের আন্দোলন, সৈনিকদের আন্দোলন, কৃষকের আন্দোলন, নানা ধরনের আন্দোলন, নানান রূপে নানানভাবে যখন গোটা দেশ জুড়ে হচ্ছে,
সেই আন্দোলনগুলো আস্তে আস্তে ঘনীভূত হতে 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 এই 1920-এর দশকের কাছাকাছি সময়ে এসে তিনটে মূল ধারায় বিভক্ত হতে শুরু করে। দুটো মূল ধারা, একটা ধারা মধ্যে দিয়ে সংগঠিত হচ্ছে যে মানুষ তারা এমন একটা দেশের স্বপ্ন সামনে রেখেছিলেন, দেশটা হবে স্বাধীন, দেশটা হবে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক। একটা ধারা, আরেকটা বলিষ্ঠ ধারা, তারা বললেন এদেশ হবে স্বাধীন, এদেশ হবে গণতান্ত্রিক, অবশ্যই এদেশ হবে ধর্মনিরপেক্ষ, কিন্তু সঙ্গে সঙ্গে এই ধর্মনিরপেক্ষতা, এই স্বাধীনতা, এই গণতন্ত্র অর্থবয়ে উঠতে পারে যদি এই দেশ হয় শোষণমুক্ত, শোষণ বঞ্চনা মুক্ত। এই রকম একটা ধারা তৈরি হলো। আর এই দুটো ধারার বাইরে আরেকটা ধারা ছিল, যারা জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশটাকে দেখতে শুরু করেছিলেন। সেই ধারা কিছুতেই মাটি পায়নি, জমি পায়নি। এই মূল দুটো ধারা চলতে 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 তার সঙ্গে আন্দোলন সংগ্রাম, তার মধ্যে দিয়ে যে ভাষা তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে যে আবেদন তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে যে সাহিত্য কর্ম তৈরি হচ্ছে, তার মধ্যে যে সঙ্গীত তৈরি হচ্ছে, সুর তৈরি হচ্ছে, সে তার মূল ধারাকে প্রতিনিধিত্ব করবার অসামান্য যোগ্যতা নিয়ে তৈরি হলেন সলিল চৌধুরী। তিনি ধরেছিলেন যে এমন একটা দেশ চাই, দেশটা হবে স্বাধীন, দেশটা হবে গণতান্ত্রিক, দেশটা হবে ধর্মনিরপেক্ষ, কিন্তু অবশ্যই এগুলোকে সার্থকতা দিতে পারে যে দেশ, সে দেশ হবে শোষণ মুক্ত, সে দেশ হবে কৃষকের, সে দেশ হবে শ্রমিকের। সেই জন্য তার গানের ভাষা, তার গানের কথা, তার গানের সুর, তার লেখা, তার কথা, তার বিভিন্ন সৃষ্ট কর্মের মধ্যে আগামীর ছবিটা ছিল অনেক বলিষ্ঠ, অনেক স্পষ্ট। অনেক টানাপোড়েন, অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে 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 দেশ এই কঠিন প্রশ্নের মুখে আবার দাঁড়িয়েছে। দেশ কোন দিকে যাবে? দেশ ধর্মনিরপেক্ষ থাকবে কিনা? দেশ গণতান্ত্রিক থাকবে কিনা? ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না, আর গণতন্ত্র ছাড়াও ধর্মনিরপেক্ষতা থাকে না, আর স্বাধীনতা ওর অর্থহীন হয়ে পড়ে। এই দেশ কোন জায়গায় দাঁড়াবে? নাকি এই দেশ জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে যাবে? এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এই সময় এই কারণে আবার বেশি ওই সংস্কৃতির যে লড়াই, চিন্তার জগতে লড়াই, ভাবনার জগতে লড়াই, মানুষের ভেতরের মূল শক্তিটাকে জাগাবার যে লড়াই, সেই লড়াই আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবং সেই কারণে সলিল চৌধুরী এই শতবর্ষে আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। এবছরটা অনেকেরই জন্ম শতবর্ষ। এর আগে কয়েক বছর আগে বা তার পরে এমনি করে অনেকগুলো শতবর্ষ, অনেক মানুষ তার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। ঋত্বিকের জন্ম শতবর্ষ, ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ, সমরেশ বসুর জন্ম শতবর্ষ, অনেক দেখবেন অনেক মানুষের এরকম জন্ম শতবর্ষ এই কাছাকাছি সময় আছে। এই মানুষগুলোর জন্ম শতবর্ষ কেন? এই সময় এই মানুষগুলোকে জন্ম দিয়েছে। এই আন্দোলন, এই সংগ্রাম, এই লড়াইগুলো এই মানুষকে জন্ম দিয়েছে। অর্থাৎ এই মানুষের সৃষ্টি, তার শিল্পকর্ম সৃষ্ট হয়েছে এই জমি থেকে। এই লড়াইটা যদি বুঝতে না পারা যায়, এই লড়াইয়ের তাৎপর্য যদি অনুধাবন না করা যায়, তাহলে আমরা সলিল চৌধুরীকে বুঝতে পারবো না। আর সলিল চৌধুরীকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা নতুন করে রসদ পাবো, শক্তি পাবো। কারণ আমরা জানেন যে একটা নদী বাঁচে না তার উৎস ছাড়া, একটা গাছ কখনো বাঁচে না তার শেকড় দিয়ে সে যদি রস সংগ্রহ করতে না পারে, একটা জাতি কখনো বাঁচে না, একটা সমাজ সভ্যতা বাঁচে না যদি তার সুমহান ঐতিহ্য থেকে সে শক্তি সংগ্রহ করতে না পারে। আমাদের এই সুমহান ঐতিহ্যের মধ্যে অনেকে রয়েছেন। আমরা এই নদিয়াতে বাস করি বলে আমরা চৈতন্যের জন্য গর্ববোধ করি। চৈতন্য ভক্তিবাদী আন্দোলন করেছিলেন, কিন্তু সেখানেও একটা সুর ছিল, ভাষা ছিল, যেটা জাতিভেদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলা। এখানে এই নদিয়া, পূর্বতন কুষ্টিয়া এই নদিয়ার মধ্যেই ছিল।
পূর্ববঙ্গের বা বাংলাদেশের কুষ্টিয়া নদিয়ার মধ্যে, এখানেই জন্মেছেন লালন ফকির, তার জন্মের 250 বছর। আর এই বাংলায় আমাদের সলিল জন্ম 100 বর্ষ। এইরকম অনেক মানুষ আছেন যাদের সুমহান ঐতিহ্য তৈরি করেছেন। তাদের থেকে যদি রসদ সংগ্রহ করতে পারি, তারা কেন কেন এত বড় শিল্পকর্ম করতে পারলেন, আমাদের মনকে ছুঁয়ে যায় কেন, এটা যদি বুঝতে পারি, তাহলে যে শক্তি আমাদের তৈরি হবে আমাদের সামনে, ধর্মান্ধতা, কুসংস্কার, জাতপাতের বিরোধ, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুকে অত্যাচার, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আমরা আসতে পারবো। সুতরাং গান শোনা, কবিতা আবৃত্তি করা, এর একটা বিনোদনের একটা দিক থাকে ঠিক, তার চেয়েও অনেক জরুরি হয়ে আমাদের ভেতরের যে শক্তিকে এ জাগাতে পারে। সেই জন্য সলিলকে চর্চা করব নানাভাবে, নানা রকমভাবে। সেই জন্য রাজ্য স্তরে আজকে কমিটি হয়েছে। আমাদের খুব ভালো লাগছে আজকে এখানে আমরা নদিয়া জেলার স্তরেও কমিটি গঠন করে, ব্লক স্তরে আমরা কমিটি গঠন করে প্রতিযোগিতা, সলিল সমারোহের আয়োজন করছি। কিন্তু এই আয়োজনের মূল যারা সংগঠক, যারা রাজ্য স্তরে এটা তৈরি করেছেন সমস্ত পরিকল্পনা, তার অন্যতম সংগঠক রাজ্য কমিটির সভাপতি, যিনি মানে সলিল চৌধুরী জন্ম 100 বর্ষ উদযাপন কমিটির যিনি সভাপতি রাজ্য স্তরের, এবং তিনি বিশিষ্ট শিল্পী লেখক হিরণময় ঘোষাল আমাদের সঙ্গে আজকে এখানে উপস্থিত আছেন। তিনি এসেছেন। আমার পক্ষে বেশি বাড়িয়ে বেশি কথা বলাটা অনুচিত হবে আজকে এখানে। খুব কাজের কয়েকটা কথা জেলার আছে, সেটা দিলীপ বিশ্বাস বলেছেন। সভাপতি এখানকার এই এলাকার প্রতিযোগিতার বিষয়গুলো বলেছেন। আমি আমাদের জেলার যে ভাবনাটা আমরা মনে করি, আমরা শুধু সলিল চৌধুরী আমাদের নয়, এটা বিশেষ কোনো সংগঠনের নয়, এটা বিশেষ কোনো মানুষের নয়, গোষ্ঠীর নয়, সকলের। আমরা যেমন দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে যে প্রতিস্পর্ধা রয়েছে, একটা ভালো সমাজ, সুন্দর সমাজ গড়ে তোলার আবেগ রয়েছে, স্বপ্ন রয়েছে, তাকে আজকে জাগরিত করার যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণে অনেকভাবে সলিল চৌধুরীকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, নানানভাবে আনতে হবে। তার জন্য আমাদের একটা চেষ্টা, আমরা কিছু করব। এর বাইরেও বিভিন্ন ক্লাব আছে, পাঠাগার আছে, আরও প্রতিষ্ঠান আছে, ব্যক্তিবিশেষ আছে, কোনো প্রশিক্ষণ কেন্দ্র আছে, তারা তাদের মতো করে করুন, কোনো অসুবিধে নেই। এটা কোনো কারো একক বা কোনো দলীয় বা কোনো গোষ্ঠীর নয়, সকলের। এই মনোভাব নিয়ে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই এবং তাতে আমরা নতুন জীবনের সন্ধান পাব, অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার রাস্তা খুঁজে পাব। সেই জন্যই সলিল চৌধুরীকে চর্চা করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, তারা এসছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো এবং বলবো যে এই রানাঘাট ব্লক 2 নম্বর ব্লকে যে আয়োজন করা হচ্ছে, প্রতিযোগিতা হয়ে যাবে 4-5-এ দাংনাপুরে, তারপরেও অনেক অনুষ্ঠান হবে বর্ষব্যাপী। সেই অনুষ্ঠানগুলোতে আপনারা পাশে থাকবেন, বিভিন্নভাবে এগিয়ে আসবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা হিরণময় ঘোষালের কথা শুনুন, সেই আবেদন রেখে আমার কথাটুকু শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।